প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। ইয়াং নাইটে আজকে আমি আপনাদের সঙ্গে আছি আসিফ এন্তাজ রবি, এবং আজকে আমরা কথা বলবো কর্পোরেট লাইফস্টাইল নিয়ে। আমাদের অতিথি, তার সঙ্গে আগে পরিচয় করে দেই, জিশান কিংসুক হক, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সার্ভিস কোয়ালিটি, ব্র্যাক ব্যাংক লিমিটেড। তিনি একজন তরুণ এবং অত্যন্ত সফল কর্পোরেট ব্যক্তিত্ব। কর্পোরেট জগতে নানা জানা অজানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, তাহলে আমাদেরকে ফোন দিতে পারেন 818921 থেকে 7 পর্যন্ত নম্বরে, কিংবা আমাদেরকে SMS পাঠাতে পারেন 2233 নম্বরে। SMS পাঠাবার নিয়মটি এক ফাঁকে বলে দেই, YN স্পেস, তারপর আপনার প্রশ্ন, তারপর স্পেস, তারপর আপনার নাম, তারপর যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 2233 নম্বরে। আমাদেরকে ইমেইলও করতে পারেন youngnight@atnnewstv.com এ। আমরা চলে যাই জিসান ভাইয়ের কাছে। জিসান ভাই, কর্পোরেট জগৎ নিয়ে আলোচনা করার আগে আমি নচিকেতার একটা গানের রেফারেন্স আপনাকে দিতে চাই। নচিকেতা সরকারি কর্মচারী সম্পর্কে, আমাদের দেশে সরকারি কর্মচারী না, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী সম্পর্কে তারা বলেছেন যে, তিনি বলেছিলেন তার এক গানে যে 12টায় অফিস আছি, 2টোই টিফিন, 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায় নিপাট নির্দ্বিধায়, চেয়ারটা কোনো মতো ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টেই চলে আসি বাড়ি। এ হচ্ছে নন কর্পোরেট জীবনের বা অফিসের চিত্র। কর্পোরেট জগতের চিত্রটা কি? ওটা কি চটি গলিয়ে অফিস টাইমের আগে বাসায় ফিরে আসা যায়? আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। গানটা ভালো বলেছেন, কিন্তু গানটাতে যে ক্যারেক্টারদেরকে দেখানো হয়েছে যে অফিসে 12টায় এসছে এবং 4টার ভিতর আবার 12টায় ফিরে এসছে, তাদের পক্ষে আবার একটা বিশাল যুক্তি আছে, কিন্তু এটাও আবার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দুই দিকে তো দেরি করা সম্ভব না। আমি অফিসে দেরি করে যাব, আবার বাসায় দেরি করে ফিরবো, এটা তো সম্ভব না। তবে কর্পোরেট লাইফ বলতে বেশিরভাগ মানুষই আমরা বুঝি কি প্রাইভেট অর্গানাইজেশনস যেগুলো, সেগুলোতে ব্যক্তি মালিকানাধীন হোক কিংবা অন্যভাবে প্রাতিষ্ঠানিকভাবে হোক, মোট কথা প্রাইভেট অর্গানাইজেশনগুলোতে কিরকম কর্পোরেট লাইফ থাকে সেখানে সাধারণত সময় বেঁধেই কাজ করা হয়। যদিও ইদানিং কালে বেশ কিছু অর্গানাইজেশন চেষ্টা করছেন ফ্লেক্সি আওয়ার সিস্টেমে যাওয়ার জন্য। যেখানে ফ্লেক্সি আওয়ার সিস্টেমটা হচ্ছে আপনাকে কিছু কাজ দেওয়া হয়েছে, আপনি সেই কাজগুলো ডেলিভার করবেন। আপনাকে যেই সময়ে আপনাকে যে সকল মিটিং আছে, মিটিং এ তো আপনাকে থাকতে হবে, আপনি মিটিং এর সময় যাতে আপনাকে পাওয়া যায়, এই কটা জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কখন আসলেন কখন গেলেন কোনো ইস্যু না। আচ্ছা, এরকম আছে। কিন্তু এমনকি আমি নিজেই এই ধরনের একটি অর্গানাইজেশনে, যেখানে অলিখিতভাবে ফ্লেক্সি আওয়ার ছিল এবং এটা নিয়ে কোনো সমস্যা ছিল না, সেখানে কাজ করে এসেছি। কোনটা চলবে কোনটা চলবে না বলা মুশকিল, তবে বেশিরভাগ অর্গানাইজেশনই চায় যে মোটামুটি ছক বেঁধে যাতে 9টার ভেতর যাতে মানুষজন ঢোকে। ব্যাংকের ক্ষেত্রে 10টায় আমরা ঢুকি, সেটা বর্তমান সরকারের অবদান। তবে সাধারণত 9টার সময় ঢোকা হয় এবং 9টা 5টা অফিস যেটা বলে 5টার সময় বেরোনো হয়। 5টার সময় কজন বেরিয়ে যেতে পারে সেটা অনেকাংশেই একটা প্রশ্ন থেকে যায়। অনেক সময় বের হওয়ার সম্ভব হয় না। আসলে হয় কি, আপনি যদি কাজ পাগল হন, আপনার যদি কাজ করে আনন্দ পান এবং অথবা অন্য কোনো কারণে যদি আপনাকে কাজ ফুরোতে দেরি হয়, আপনাকে থাকতেই হবে এখানে। আসলে ওই বেঁধে ধরে কাজ করার উপায় খুব একটা থাকে না। কাজ ভালো লাগলে অনেক সময় অনেক রাত পর্যন্ত কাজ করা যায়। আমার তো প্রতিদিনই মনে হয় যে দিনটাতে আসলে 26 ঘন্টায় দিন হওয়া উচিত ছিল। 26 ঘন্টায় দিন হওয়া উচিত ছিল। এবং যদিও মানে আর কি নন কর্পোরেট জগতে বলা হয় 18 মাসে বছর। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিটাগং এর মহুরা থেকে মুন্না বলছি। হ্যাঁ মুন্না ভাই বলুন। আমি একটু জিসান ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, কেন আছেন? হ্যাঁ বলেন, সবাই যাতে বুঝতে পারে সেভাবে তাহলে বলি। আচ্ছা ঠিক আছে। আপনারা যে কর্পোরেটের, আপনি এখন বেসিক্যালি আপনি নিজে একজন খুব কি বলবো, আপনার লেভেল আপনি এখন অনেকটা বেস্ট এবং অনেকটা আপনার ডেডিকেশনটা অনেক বেশি দেখা যাচ্ছে। বাট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, আমরা যে যারা এমবিএ হোল্ডার বা এমবিএ করছি বা যারা বিবিএ কমপ্লিট করেছে, তাদের জন্য ব্যাংকিং সেক্টরে মানে কি ধরনের আমাদের ফিউচারটা, বা কি ধরনের আমরা উইদাউট লবিং আমরা কেমনে মানে ওই পথটাতে যেতে পারবো, একটু কাইন্ডলি যদি আমাদের বলেন সেটা। ওকে, ধন্যবাদ। আপনার প্রস্তুতি বুঝতে পেরেছি, খুব দরকার একটা কথা, উইদাউট লবিং।
আমি মনে হয় কি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার জীবনে আমি অনেকগুলো জায়গায় কাজ করেছি। সময় থাকলে বলতে পারবো কত কত জায়গায় কাজ করেছি। আজ পর্যন্ত কোনো চাকরিতে আমাকে লবিং দিয়ে ঢুকতে হয় নাই। আমার কাছে মনে হয় কি আপনার কাজ আপনাকে টেনে নিয়ে যাবে, আপনার কাজে আপনার পরিচয় হবে এবং সেখান থেকেই আসলে আসবে। আপনারা জিজ্ঞেস করছিলেন যে এমবিএ বিবিএ যারা করে আসছেন তাদের ব্যাংকিং এ কতটুকু প্রসপেক্ট আছে। ব্যাংকিং ফিল্ডে এমবিএ বিবিএ খুবই কি বলবো, মানে খুবই কাজে লাগে। মানে আমরা অনেক সময়ই খুঁজি যে ঠিক আছে এমবিএ বা বিবিএ করা আছে কিনা। এমবিএ এবং বিবিএ করা, অর্থাৎ বিবিএও করেছেন এবং এমবিএও করেছেন, এটার একটা ডিমেরিট আছে। ডিমেরিটটা হচ্ছে আমরা জ্যাক অফ অল ট্রেডস হয়ে যাই, মাস্টার অফ নান। কারণ আমরা বিবিএ পড়েছি। এই প্রথম আমি এই কথা শুনলাম, আসলে একটা দারুণ কথা বলেছেন। না সত্যি, কারণ বিবিএ এমবিএ দুটো একসঙ্গে করলে একটা ডিমেরিট। হ্যাঁ, কারণ আইডিয়ালি প্রথমত বিদেশে কিন্তু বিবিএ এখন আর নেই। মানে ভালো বড় বিশ্ববিদ্যালয় যেগুলো, আপনি কেমব্রিজ বলেন বা অক্সফোর্ড বলেন বা যেসব ভালো বিশ্ববিদ্যালয়, ওখানে কিন্তু আর বিবিএ আজকাল আর পড়ায় না। ওরা ধরেই নেয় আন্ডার গ্রাজুয়েট লেভেলে একটা স্পেশালাইজেশন থাকতে হবে, স্পেশালাইজেশনের পরে একটা প্রফেশনাল কি বলবো আউটলুক পাওয়ার জন্য এমবিএটা করা হয়। বিবিএ আসলে আর এখন অলমোস্ট নাই। কিন্তু আপনার মূল প্রশ্ন যেটা ছিল সেটাতে যদি ফেরত আসি, ব্যাংকের ক্ষেত্রে এমবিএ বিবিএ খুবই কার্যকর ডিগ্রি। লবিং ছাড়া কিভাবে চাকরি পাবেন? আমার কাছে মনে হয় এমবিএ বিবিএ এর ক্ষেত্রে যেখান থেকে পাশ করছেন আপনারা, সেখান থেকে প্রথমে চেষ্টা করে দেখুন যে কিভাবে পাওয়া যায়। আপনার ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপে আপনাকে যদি বিশ্ববিদ্যালয় ভালো হয় তাহলে তারা চেষ্টা করবে আপনাকে ভালো জায়গায় প্লেস করবার জন্য। ইন্টার্নশিপ হচ্ছে অনেকটা লিটমাস টেস্টের মতো, অর্গানাইজেশনগুলো একজন ইন্টার্নকে নিয়ে দেখে। সেখানে যদি আপনার কাজ ভালো হয়, এইটুকু আমি বলতে পারি যে চান্সেস থাকবেই যে অর্গানাইজেশন চাইবে কোনো না কোনো ভাবে আপনাকে অ্যাবজর্ব করে নিতে। কোনো অর্গানাইজেশন, আমি বলবো সামান্য কিছু অর্গানাইজেশন আছে যাদের পলিসি হচ্ছে যে তারা ইন্টার্নকে অ্যাবজর্ব করতে চায় না, কিন্তু সেটাও আমার ধারণা মানে খুবই কম। লোক ভালো হলে অর্গানাইজেশন নিতে আগ্রহী থাকেই। এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আমি জানি এই প্রশ্নটা কিছুক্ষণ পরে আসবে, এখনই আমি এই জন্য উত্তরটা দিয়ে রাখি, অগ্রিম উত্তর দিয়ে রাখি। সেটা হচ্ছে যারা চাকরি খুঁজেন তাদের ধারণা জব নেই, আর যারা চাকরি আমরা দিতে চাই তারা আমরা লোক খুঁজে পাই না। তবে আমাদের একজন ফোনে অপেক্ষা করছেন, শুনে নেই তার ফোন কি। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জেসন ভাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, জেসন ভাই আছেন, বলুন। জেসন ভাই কেমন আছেন? আমি কিরণ মেহেদি বলছিলাম। কিরণ ভাই কেমন আছেন? আজকে আমরা ক্রিয়েটিভ প্রফেশন নিয়েও কথা বলবো আপনার ফোন করার জন্য। হ্যাঁ, আসলে আমি এই বিষয়টা নিয়ে বলতে যাচ্ছিলাম যে যদি আমাদের সম্পর্কে কিছুটা বলেন আর কি। বলবো, অবশ্যই বলবো। আপনাকে অনেক স্মার্ট লাগছে দেখতে আজকে। আমি আপনার সাথে এই বিষয়ে সম্পূর্ণ একমত। হ্যাঁ, 100%। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ কিরণ ভাই। কিরণ ভাই হচ্ছেন আমার দেখা অন্যতম একজন নিজে থেকে গড়ে পিঠে উঠা একজন চিত্র পরিচালক, চিত্র নির্মাতা। বিজ্ঞাপন চিত্র বানানোর সূত্রে তার সাথে আমার পরিচয়, এবং তিনি একদমই বললাম তো মানে নিজে থেকে উঠে আসা। চিত্র পরিচালনা, ক্রিয়েটিভ লাইন, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো হয়তো। বাট আমার কাছে মানে আমি নিজে যেমন আমার জীবন শুরু করেছি, কিন্তু আমি যদিও বিবিএ পড়েছি, কিন্তু বিবিএ পড়ে আমি কিন্তু কাজ শুরু করেছি একটা বিজ্ঞাপনী সংস্থা দিয়ে। এবং তাও শুধু নয়, সেখানে বিজ্ঞাপনী সংস্থার স্ট্র্যাটেজি কিংবা ক্লায়েন্ট সার্ভিসে থাকার কথা, আমি কিন্তু শুরু করেছি ক্রিয়েটিভে। হ্যাঁ, আমার জীবন শুরু হয়েছে কপিরাইটার হিসেবে। আমি কপি রাইটিং করতাম। কপিরাইট মানে কপিরাইট না, মানে কপিরাইটিং মানে হচ্ছে বিজ্ঞাপন লিখতাম। এমনও সময় গেছে যখন সেই বিজ্ঞাপনী সংস্থার সারা বছরে 42টা বিজ্ঞাপনের ভিতর 37টা বিজ্ঞাপন লিখতে হয়েছে, এরকমও সময় গেছে। অনেক আনন্দ নিয়ে আমরা লিখতাম। ক্রিয়েটিভ প্রফেশন এক সময় ছিল যে মানুষজন একটু অন্য চোখে দেখতো, বিজ্ঞাপনের জগৎকে অন্য চোখে দেখতো। প্রথম যখন বিজ্ঞাপনে যাই, সেটা নিয়ে আমি নিশ্চিত যে আমার মা যথেষ্ট উৎকণ্ঠিত ছিলেন। তিনি যদি এখন ক্যামেরার সামনে বসে থাকেন তিনি জানবেন। কিন্তু আমার মা বাবা একটা বিষয় সবসময় আমাদের সাহস দিয়েছেন, সেটা হচ্ছে তোমার যেটা ভালো লাগে সেটা করো। বাবা একটা সাহস দিয়েছিলেন, বলেছিলেন কি যে এটা হচ্ছে তোমার মাস্টার্স করার আগে তুমি শেষ এক্সপেরিমেন্টটা করতে পারবা, সেই সূত্রেই আসা। কিন্তু আমি কিন্তু বলবো যে আজকে আমি জীবনে যতদূর এসছি, সেখানে কিন্তু একদিকে যেমন পরিবার থেকে সবসময় সমর্থন পেয়েছি, মা বাবার কাছ থেকে হোক, আমার স্ত্রীর কাছ থেকে হোক, সকলের কাছ থেকে যেমন অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমি ওই যে ক্রিয়েটিভ লাইনে শুরু করেছিলাম, সেটা আমাকে একটা দেখার একটা আলাদা চোখ দিয়েছিল।
এবং কাজ করার একটা আলাদা প্যাশন দিয়েছিল, সেখান থেকে উঠে আসা হয়েছে। এই থার্ড আইটা কি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আপনার যে যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হয়, অসম্ভব। ভাবতে হয়, হেল্প করে? অসম্ভব সাহায্য করে। সো আমরা ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করব। আমরা চট করে একটু জেনে নেব যে কর্পোরেট জগতে তরুণদের জন্য কি কি অপরচুনিটি রয়েছে। কি অপরচুনিটি নেই সেটা আচ্ছা। বলুন। সব ধরনের অপরচুনিটি আছে। তো আমার কাছে যেটা সবসময় মনে হয়, তরুণদের প্রথমে বোঝা দরকার যে সে জীবনে কোথায় যেতে চায়। আর যদি সে সেটা না জানে, সেটাতেও কোনো দোষ নেই, তাহলে অন্তত নিজের হৃদয়টাকে যেন একটু ফলো করা হয়। এটা যদি করা হয়, এটা অনেক বড় ব্যাপার। আমি আপনাদেরকে সাধারণ কথা বলি, ইসলামিক স্টাডিজ থেকে যে ছেলেটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, সেও কিন্তু একটি অত্যন্ত ভালো চাকরি পাবে। এরকম সে কিন্তু কোনো না কোনো, ধরুন ইসলামিক ফাউন্ডেশন বলুন বা কোনো একটা ভালো জায়গায় বলুন, তার কিন্তু একটা ভালো চাকরি হবে। আপনার ভালোবাসার জায়গাটা থেকে আপনি যদি পড়ালেখা করেন বা আপনার ভালোবাসার জায়গাটা থেকে যদি আপনি কাজ করতে চান, আপনি কিন্তু সেখানে এক্সেল করতেই পারবেন। এরকম ভাবার কোনো কারণ নেই যে ব্যাংকিং ইজ বেটার দেন অ্যাডভার্টাইজিং। এরকম কোনো ভাবার কারণ নেই যে অ্যাডভার্টাইজিং ইজ বেটার দেন ফটোগ্রাফি। এরকম ভাবার কোনো কারণ নেই যে একজন ফটোগ্রাফার হলে জীবন চালানো যাবে না। কিরণ ভাইয়ের কথাতে যদি আবার ফেরত আসি, এখন কিন্তু বহু ফটোগ্রাফারকে আমরা দেখতে পাচ্ছি যারা কেবলমাত্র ফটোগ্রাফি করে জীবন নির্বাহ শুধু করছে না, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, সবকিছু করছে হচ্ছে। সুতরাং এরকম ভাবার কোনোই কারণ নেই যে ব্যাংকিং হচ্ছে সেরা প্রফেশন কিংবা বিদেশি সংস্থায় কাজ করা হচ্ছে সেরা প্রফেশন, এরকম ভাবার কোনো কারণ নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে এরকম কোনো কিছু নেই। আপনার হৃদয় কি বলেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে যদি আপনার মনে হয় যে আপনি পেইন্টিং করে জীবন চালাতে চান, পেইন্টাররা কি আজকে আয় করতে পারে না? পারে, অনেক আয় করতে। হয়তো সময়ের একটা ব্যাপার, যে কেউ কেউ দ্রুত আয় করা শুরু করে, কেউ হয়তো আর একটু পরে গিয়ে আয় করে। আমার কাছে মনে হয় কি, আসলে আয়টা ফাইন্যান্সিয়ালি না দেখা, মানে ফাইন্যান্সিয়ালি একটা বেসিক কিছু লাগবে, কিন্তু জীবনে একটা পর্যায়ে আসবে যখন মনে হবে কি যে আয়টা আসলে নিজের অভিজ্ঞতাকে দেখায়। সেটাকে বলে যে আমি আসলে কতটুকু আগ্রহ নিয়ে, কতটুকু ভালোবাসা নিয়ে জীবনটাকে নিজের মতো করে বাঁচতে পারলাম কিনা। আমাদের আরেকজন দর্শক ফোনে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। অমিত বণিক বলছিলাম, কটিয়াদি কিশোরগঞ্জ থেকে। আপনার নাম কি ভাই? আমি বুঝিনি, আবার বলবেন। অমিত বণিক। অমিত বণিক, কটিয়াদি কিশোরগঞ্জ থেকে। জিসন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে কাজ করার জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা, এটা জানতে চাচ্ছিলাম ভাইয়ের কাছে। ব্যাংকিং অত্যন্ত সহজ একটি প্রফেশন। আপনি খুব মানে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নাড়লেন। একদম, ব্যাংকিং একটি অত্যন্ত সহজ প্রফেশন। এরকম ভাবার কোনো কারণ নেই যে এখানে আপনার স্পেশাল কোনো ট্রেনিং লাগবে বা কোনো কিছু লাগবে। ব্যাংকিং এ আপনি অবভিয়াসলি যদি আপনি সাধারণ অঙ্কের জিনিসপত্র বুঝতে পারেন, সাধারণ যোগ বিয়োগ বুঝতে পারেন, সেটা বুঝলেও যেমন আপনার কাজ আছে। অসম্ভব জটিল অঙ্ক বুঝলে, ক্যালকুলাস দিয়ে হিসেব করে আপনি স্টক মার্কেটের ডিফারেন্ট স্টক প্রাইসেস কি হতে পারে, আপনি সেইখানেও যেতে পারেন। কোনো কিছুই যদি না বুঝেন, আপনি স্টিল কাস্টমার সার্ভিস দিতে পারেন। সুতরাং আসলে এটা এরকম ভাবার কোনো কারণ নেই যে স্পেশাল কোনো ট্রেনিং নিলে সেটা কাজে লাগবে। ব্যাংকিং এর জন্য স্পেশাল ট্রেনিং নেওয়ার থেকে বরং নিজের জন্য যদি কোনো স্পেশাল ট্রেনিং নেন, সেটা হয়তো আপনাদের দুজনের জন্যই ভালো হবে, অর্থাৎ আপনার জন্য এবং আপনি যে ব্যাংকে কাজ করতে যাচ্ছেন তার জন্য। সেই ট্রেনিংটা আপনার পার্সোনাল গ্রুমিং হতে পারে, সেই ট্রেনিংটা আপনার বিজনেস কমিউনিকেশন স্কিলস হতে পারে, সেই ট্রেনিংটা আপনার প্রেজেন্টেশন স্কিলস হতে পারে, অনেক কিছু হতে পারে। জিসান ভাই, আমাদেরকে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার ফিরে আসবো এবং আপনার এইসব কথাবার্তা আমরা শুনবো এবং অসংখ্য ফোন আমাদের আজকে অপেক্ষা করছে, আমরা সেই ফোন কলগুলো শুনবো। নিশ্চয়ই। দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। আবার স্বাগত ইয়াং নাইটে। এবং ইয়াং নাইটে আমাদের আজকের অতিথি, যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, জিশান কিংসুক হক, তরুণ সফল কর্পোরেট ব্যক্তিত্ব। জিশান ভাই, আমরা বিরতির ওপারে কথা বলছিলাম হচ্ছে ট্রেনিং নিয়ে। আমাদের তরুণ সমাজের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা পত্রিকা খুলি এবং নানান জায়গায় নানান ট্রেনিং এর বিজ্ঞাপন দেখি এবং আমরা মনে করি সেই ট্রেনিংটা আমরা নেই, আমাদের অ্যাটলিস্ট সিভিটা তো 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠায় যাবে। এটা কি খুব বেশি হেল্প করে? আসলে নির্ভর করে আবার আপনি কোন দিকে যেতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে। এখন যদি এরকম হয় যে আপনি ক্রিয়েটিভ প্রফেশনে যাবেন, তখন কিন্তু ট্রেনিংটা কাজে লাগবে। আপনার যদি আজকে ইচ্ছেই থাকে যে আপনি
অ্যাঙ্কার হবেন এবং আপনার নিজের ভিতর হয়তো চিন্তা ভাবনা আছে যে অ্যাঙ্কারিংটাতে আমি নিশ্চিত নই, নার্ভাস হব কিনা, তাহলে হয়তো আপনার একটা প্রফেশনাল অ্যাঙ্কারিং কোর্স করলে আপনার উচ্চতার জড়তা কাটবে, আপনার প্রেজেন্টেশন এবিলিটি বাড়বে, আপনি কিভাবে অল্প সময়ের ভিতর অনেক কিছু গ্র্যাস্প করে চলতে পারবেন, কিংবা যখন আপনার স্ক্রলে কিউ নেই এবং এটা বন্ধ হয়ে গেছে সেই মুহূর্তে আপনি কিভাবে করবেন ইত্যাদি, সেখানে হয়তো ট্রেনিংটা কাজে লাগবে। আবার এমন জায়গা আছে সেখানে হয়তো ট্রেনিং কাজেই লাগবে না। সুতরাং এটা নির্ভর করবে, আমার মনে হয় ক্ষেত্র বিশেষে নির্ভর করবে। তবে আমি সবসময় এনকারেজ করি যে যদি ট্রেনিং নিতেই হয়, আমার মনে হয় একটু অপেক্ষা করুন, কোনো একটা জায়গায় কাজ শুরু করুন, শুরু করার পরে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাটায় হয়তো ইম্প্রোভাইজেশন প্রয়োজন। না হলে হবে কি, আমি জানিই না আমার কোন জায়গাটায় প্রয়োজন, আমি একটা ট্রেনিং নিয়ে রাখলাম, শেষ পর্যন্ত হবে কিনা আমি তো জানি না। তবে আমি কিন্তু এখন আস্তে আস্তে টের পাচ্ছি যে আমার কোন কোন জায়গায় ঘাটতি আছে এবং কিভাবে সেগুলো পূরণ করতে হবে। আচ্ছা, আমরা আবার কর্পোরেট জগতে যাই। কর্পোরেট জগতে সফল হওয়ার ট্রিক্স গুলো কি? ট্রিপস যেটি বলেন। 3টা বিষয় ওকে, আমার কাছে মনে হয়। একটা হচ্ছে আপনার চোখ কান খোলা রাখা প্রয়োজন। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই চোখ কান খোলা রাখা আপনার কাস্টমারের জন্য প্রয়োজন, কারণ এবং আপনার কাস্টমার কিন্তু, আপনি যখন ব্র্যান্ডের জন্য কাজ করছেন তখন যিনি আপনার জিনিস কিনছেন তিনি আপনার কাস্টমার। আপনি যখন ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করছেন তখন কোম্পানির অন্যান্য ডিভিশন আপনার কাস্টমার। আমি সবসময় বলি জীবনে চিন্তা করতে হবে, জীবনে সবাই আসলে কাস্টমার। সো সেটা যদি আপনার মাথায় চিন্তা ভাবনা থাকে, আপনার কাস্টমার কি চাচ্ছে, আপনার বসও কিন্তু আপনার কাস্টমার, কে কি চাচ্ছে এই জিনিসটা বোঝা প্রয়োজন, কার কোন জায়গায় জিনিসটা দেয়া প্রয়োজন, এটা প্রয়োজন। এটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্যাশন, এবং সেটার সাথে ডিসিপ্লিনড প্যাশন। আমি বলবো যে আমি কাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না এবং যতটুকু দেয়া হয়েছে আমি ঠিকঠাক মতো ডেলিভারি করব, সেখানে আমার কোনো ব্যত্যয় হবে না এবং আমি সেটা ডিসিপ্লিন ম্যানারে করব। আমি সময়ানুবর্তিতা যদি অর্গানাইজেশনের একটা পার্ট হয় আমি সেটা মেনে নিয়ে করব। সেখানে যদি কোনো অর্গানাইজেশনে, বেশিরভাগ ব্যাংকে ফর এক্সাম্পল ড্রেস কোড ইজ আ পার্ট, আমি সেটা মেনে করব। সো সাধারণ ডিসিপ্লিন মেনটেন করে আমি আমার কাজটা ডেলিভারি করব। এই দুইটা 1 এবং 2 গেল। আর 3 নম্বরটা হচ্ছে একটা, আমার কাছে মনে হয়, যেটা কেউ বিশ্বাস করতে চায় না, বাট আমার কাছে মনে হয় যে আপনি আপনার আগ্রহের জায়গাটা খুঁজে বের করুন। আপনার নিজের এক্সপার্টিস এবং আপনার নিজের আগ্রহের জায়গাটা যদি খুঁজে বের করতে পারেন, সেই জায়গা দিয়ে যদি কাজ করেন, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। জিসান ভাই, আজকে আমাদের যে তরুণ দর্শক আমাদের এই শোটি দেখছেন, তিনি যদি চিন্তা করেন তিনি একদিন জিসান কিংসুক হক হবেন, তাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি বলবেন। তবে তার আগে আমাদেরকে একটা ফোন নিয়ে নিতে হবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিসান মাহমুদ, যশোর থেকে বলছি। বাহ বাহ, মিতা। জিসান ভাই কেমন আছেন? আমি ভালো আছি জিসান সাহেব। জি ভাই, আমি আসলে আপনার অনুষ্ঠানটা দেখছি, বাট আপনি বললেন যে ব্যাংকিং প্রসেসিং এর জন্য মানে বিবিএ এমবিএ প্রাধান্যটা দেওয়া হয়, বাট আমি জানতে চাচ্ছি যে যারা অনার্স কমপ্লিট করে তাদের ক্ষেত্রে কি, মানে অনার্স কমপ্লিট করে যে এমবিএটা করে তাদের ক্ষেত্রে প্রাধান্যটা কেমন বেশি দেওয়া হয়? তাদের ক্ষেত্রে কি প্রাধান্য দেওয়া হয় ব্যাংকিং এর সার্টিফিকেটের জন্য? জিশান ভাই ধন্যবাদ। আসলে হয়তো আমি ঠিক মতো বলতে পারিনি, এরকম ভাবার কোনো কারণ নাই যে বিবিএ এমবিএ কে কোনো ব্যাংক প্রাধান্য দেবে। আসলে বিবিএ এমবিএ হলে ভালো, সেটা সহজে ফিট করে, কারণ এমবিএ এবং বিবিএ তে যেহেতু বিজনেসের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেই জন্য ব্যাংকের এটা সহজে কাজে লাগে। তাই বলে অন্য কোথাও থেকে এসে ব্যাংকিং করতে পারবে না এরকম ভাবার কোনো কারণ নেই। আমাদের বাংলাদেশে বেসরকারি ব্যাংকের ভিতর এমনও ব্যাংকের এমডি আছেন যিনি সম্পূর্ণই হিউম্যানিটিস সাইডের, আপনারা কি বলেন, মানে আর্টস এন্ড হিউম্যানিটিস বাংলায়, যে মানে বাংলা এই জাতীয়, মানে বাংলা ইংরেজি, মানে ইংরেজি পড়ে এসেও তিনি ব্যাংকের, ইংরেজি বা বাংলা পড়ে এসেও ব্যাংকের এমডি হয়েছেন। আবার বুয়েট থেকে পাশ করে সাংবাদিক হয়েছেন। আছে, বুয়েট থেকে পাশ করে সাংবাদিক হয়েছেন এবং টিভি চ্যানেলের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন, এমনও আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাংকিং প্রফেশনে এসেছেন, এরকম মানুষও আছে। এটা আসলে নির্ভর করে না। ব্যাংকিং একটা ইন্টারেস্টিং সেক্টর, যেখানে আমার কাছে মনে হয় যে এখানে আসলে সাধারণ কমন সেন্স থাকলে, অঙ্ক একটু একটু বুঝতে পারলে এবং যদি পিপল স্কিলটা ভালো থাকে, ব্যাংকিং এ আসা যায়। অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে সেখানেও আসলে সত্যি কথা হচ্ছে, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সাবজেক্ট
সবসময় ম্যাটার করে না, আনলেস ইট ইজ এক্সট্রিমলি স্পেশালাইজড এন আই ভিডিও। দুঃখিত ইংরেজিতে, মানে আমি বলার চেষ্টা করছি, ধরুন আইন, যেমন আইন 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 আপনি যদি আইনের চাকরি করতে চান বা আপনি যদি ব্যারিস্টার হতে চান, আপনাকে ব্যারিস্টারি পাশ করতেই হবে। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার আসলে উপায় নেই। আপনাকে ডাক্তারি করতে হলে আপনাকে নিশ্চিতভাবেই বায়োলজি পাশ করে এসে ডাক্তারি শেষ করতে হবে, তারপর যেতে হবে। আর্কিটেকচার, আপনি আর্কিটেক্ট হতে হলে আপনাকে সেটা করতে হবে। সো কিছু স্পেশালাইজড প্রফেশনস আছে, সেখানে আমাদের সাবজেক্টটা লাগে। অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ইজ নট এন ইস্যু। আমি একটা স্থানীয় কংগ্লোমারেটে কাজ করতাম। কংগ্লোমারেট মানে অনেকগুলো কোম্পানির মালিক, এরকম একটা গ্রুপ অফ কোম্পানিজ। সেই কোম্পানিজে লজিস্টিক্স কোম্পানি, তাদের লজিস্টিক্স উইং এর, লজিস্টিক্স মানে হচ্ছে তারা বিদেশি বায়ারদেরকে বাংলাদেশ থেকে জিনিসপত্র কিনে নিয়ে বিদেশে পৌঁছানোতে সাহায্য করে। এইরকমই একটি ফাংশনের হেড ছিলেন, মুম্বাই অফিসের হেড হচ্ছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাশ করা আমার এক বড় ভাই। সুতরাং এটা আসলেই কিছু ম্যাটার করে না। আপনার ভালোবাসার জায়গা, আপনার এক্সপার্টিসের জায়গা আপনি নিজেই খুঁজে নেবেন, এবং সেই জায়গায় যদি লেগে থাকেন এটা কোনো ইস্যুই না। আমরা প্রশ্ন হবে হয়তো, জিশান সাহেব তখন হয়তো প্রশ্ন করবেন যে তাহলে আমরা কি নিয়ে যাব, কোথায় আমাদেরকে নেওয়া হবে বা কিভাবে এটা ডিসিশনটা হবে। আসলে ইন্টারভিউ বোর্ডে যখন আসেন, আমরা যেমন ব্র্যাক ব্যাংকে যখন নেই, ম্যানেজমেন্ট ট্রেনি নেই, আমরা কিন্তু মোটামুটি মিনিমাম একটা লেভেল থাকলে আমরা ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ডাক দিই। এমনও কিন্তু মানুষ আছে যারা কেমিস্ট্রি পড়ে এসেও ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ঢুকে যেতে পারছে। এটা আমাদের জন্য দারুণ একটা খবর। এটা কোনো ইস্যুই না। মানে আসলে দেখা হয় হচ্ছে যে ইন্টারভিউতে যখন আপনি এসছেন, আপনি নিজেকে জানেন কিনা, আপনার নিজের উপরে আত্মবিশ্বাস আছে কিনা, যে কাজটা নিয়ে বা যা নিয়ে কথা বলছেন সেটা কতটুকু জানেন, এবং আপনাকে দিয়ে হবে কিনা, এটা যদি বোঝা যায়, যে কোনো এমপ্লয়ার আপনাকে ফেভারেবল দৃষ্টিতে দেখবে। এবং আমাদের আরেকজন দর্শককে ফেভার করতে হবে এখন। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আচ্ছা, আমি জিলানি বলছিলাম ঢাকা থেকে। আমি প্রথমে জিশান ভাইকে আমি দুটো কোয়েশ্চেন করবো অ্যাকচুয়ালি। আমি প্রথমে শুনতে পারলাম জিশান ভাই ফৌজদারহাট ক্যাডেট কলেজে, তো আমি ওই জায়গার তো একটা আউট অফ কিউরিয়াসিটি আমি জানতে চাচ্ছিলাম মানে উনি কততম ব্যাচের ছিল, জাস্ট কিউরিয়াসিটি আর কিছু, নাথিং এলস। আর আমি আমার থ্রুআউট মাই কলিগস এন্ড ফ্রেন্ডস আমি জানতাম জিশান ভাই অলরেডি অনেক জায়গায় কাজ করেছে, বিভিন্ন আপনার এফএমসিতে কাজ করেছে, তারপর উনি একটু আগে বললেন এয়ার এজেন্সিতে কাজ করছে, কারেন্টলি উনি ব্যাংকে কাজ করছেন। তো আমি জিনিসটা জানতে মানে আমাদের কারেন্টলি যে পজিশন আমরা যেটা জানি যে ব্যাংকে একজন মানুষ কাজ করছে, সে থ্রুআউট দ্য লাইফ ব্যাংকে কাজ করবে। দ্য ক্যারিয়ার শিফট অ্যাকচুয়ালি নট দ্যাট ইজি। ওনার ক্ষেত্রে এটা হাউ কাম ইজ দ্যাট মানে পসিবল আর কি, উনি কিভাবে এই জিনিসটা সামনে আগাইছে, এটা একটু আমাদের জানতে পারলে আমাদের একটা গাইডলাইন হতে পারতো। এই গাইডলাইনের কথাই আমরা বলছিলাম, কাকতালি ভাবে দর্শকের এই প্রশ্নের সঙ্গে আমার সেই আগের প্রস্তুতি যে আমি জিসান হতে চাই, একজন তরুণ দর্শক ভাবছেন, সবকিছু মিলিয়ে বলুন। জিলানি, আমি জিলানি এবং জিলানির মাধ্যমে সকল দর্শককে বলছি, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে 34তম ব্যাচ হিসেবে পাশ করেছি। শ্রেষ্ঠ বলার অনেকগুলো কারণ আছে, সেটা না হয় বেশি বললে বিজ্ঞাপন হয়ে যাবে। আমি ফৌজদারহাট থেকে পাশ করা। দ্বিতীয় প্রশ্নটি ছিল জিলানির যে আসলে ক্ষেত্র পরিবর্তন করা যায় কিনা। আমার নিজেরটা দিয়ে বলি তাহলে হয়তো পরিষ্কার হবে। আমি নিজে আসলে একজন মার্কেটিং এন্ড কনজিউমার স্পেশালিস্ট। আমি নিজেকে দেখি একজন ব্র্যান্ড ম্যানেজমেন্ট পার্সন হিসেবে, যিনি কনজিউমারকে দেখেন, কনজিউমারকে বোঝার চেষ্টা করেন। আমি যেই জায়গায় আমার বিজ্ঞাপনী সংস্থায় আমি আসলে কনজিউমারকে বুঝতে হতো এবং সেই অনুযায়ী আমাকে বিজ্ঞাপন তৈরি করতে হতো। পরের দিকে গিয়ে বিজ্ঞাপন তৈরি শুধু নয়, সম্পূর্ণ ক্যাম্পেইন বানাতে হতো। একটা কোম্পানি কিভাবে বাংলাদেশে প্রবেশ করবে সেটাও করতে হতো। আবার আমার এই কনজিউমার বোঝার কারণেই হয়তো আমাকে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে জয়েন করতে হচ্ছে, সেখানেও কিন্তু আমি মার্কেটিংই করতাম। আমি আসিয়ান রিজনে যখন রিজনাল মার্কেটিং হেড ছিলাম, বিদেশে ছিলাম, আমাকে কিন্তু এই কনজিউমার নিয়ে নাড়াচাড়া করতে হতো। আমার মনে হয় আমার কাজ দেখে প্রত্যেকটা কোম্পানি আমাকে ডেকেছে। কংগ্লোমারেটে যখন এসেছি তখন একটা ডিফারেন্ট এক্সপার্টিস নিয়ে কাজ করেছিলাম, সেটা ছিল কনজিউমারকে দেখা এবং কনজিউমারের মাধ্যমে কনজিউমারকে বুঝে কিভাবে ব্যবসা তৈরি করা যায়, এরকম একটা কাজ ছিল। এবং সেখানে বিভিন্ন ব্যবসা তৈরি হয়েছে। যেমন ধরুন আমি সেই কংগ্লোমারেটে কাজ করার সময় একদিকে যেমন ন্যান্ডোজের মতো রেস্টুরেন্ট ঢাকায় আনতে হয়েছে, ঠিক একইভাবে রেডিও ফুর্তির মতো অসম্ভব
ফুর্তিময় একটা চ্যানেলও আমাকে নামাতে হয়েছে, আবার একটা লজিস্টিক্স কোম্পানির জন্য একটা ইম্পোর্ট বেসড ব্যবসার জন্য কোথায় কিভাবে ইম্পোর্ট তৈরি করব সেটাও করতে হয়েছে, একটা শিপিং লাইনের ব্যবসার জন্য কিভাবে সেইখানকার কাস্টমার গ্রুপ বুঝে কিভাবে মংলাতে গিয়ে খুলনা বেসড একটা আলাদা আউটলেট খোলা যায় এবং সেখান দিয়ে কিভাবে আলাদা ইম্পোর্ট এক্সপোর্ট কে মানে একটা নতুন চ্যানেল তৈরি করা যায় সেটাও বুঝতে হয়েছে। সুতরাং অনেকভাবে কাজ করতে হয়েছে, কিন্তু আমার মূল এক্সপার্টিসটা কোথায় ছিল, আমার হৃদয়ের টানটা কোথায় ছিল, যে আমি কনজিউমারকে বুঝতে চাই, আমি মানুষকে দেখতে চাই। মানুষকে বুঝছেন। হ্যাঁ, আমি এই জায়গাটা নিয়েই কাজ করতে চেয়েছি এবং এইখান থেকে সবসময় সলিউশন করেছি। আজকে ব্যাংকে এসে আমি কিন্তু ব্যাংকিং করি না, আমি কিন্তু আসলে কনজিউমারকে বোঝার চেষ্টা করি, কনজিউমারের বোঝার এগেইনস্টে আমাকে ব্যাংকে বিভিন্ন ধরনের সলিউশন দিতে হয়। আমি পিওরলি এই ব্যাংকে আমি মার্কেটিং এর কাজ করি। আমি বলবো ব্র্যাক ব্যাংক অবশ্যই এই বিষয়টা অনেক বেশি মূল্যায়ন করে বলে আমি আজকে ব্র্যাক ব্যাংকে এসেছি। যদি কোনো অর্গানাইজেশন কনজিউমারকে বুঝে মার্কেটিং করাটাকে যদি মূল্যায়ন না করতো, আমি সম্ভবত যেতাম না, সম্ভবত না, নিশ্চিত যেতাম না। তবে আমাদের নিশ্চিত এখন একটা ছোট্ট বিরতিতে যেতে হবে কিংসুক ভাই। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর আবার জিশান কিংসুক ভাইয়ের কাছে ফিরে আসছি। আবারও স্বাগত ইয়াং নাইটে। আমাদের সাথে আছেন জিশান কিংসুক হক, তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব, এবং আমরা কর্পোরেট জগৎ নিয়ে আলোচনা করছি। জিশান ভাই, আমাদের মানে যে সব বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল অনেক কিছুই আমরা ধরতে পারছি না, সময় পার হয়ে যাচ্ছে, দর্শকরা ফোন করছে। তারপর চট করে ব্র্যান্ডিং সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাবো যে হোয়াট ইজ ব্র্যান্ড। ব্র্যান্ডিং খুব সহজ ব্যাপার, আবার সব সহজ ব্যাপারগুলি সবচেয়ে কঠিন হয়। ব্র্যান্ডিং হচ্ছে একটা যে কোনো একটা নাম বা যে কোনো একটা অস্তিত্ব যেটাকে ক্রেতা তার হৃদয়ে ধারণ করে, এটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড। উদাহরণ যদি দেই, কোক। আপনি যখন কোক চিন্তা করছেন, আপনি তখন একটা সার্টেন শেপের কথা চিন্তা করেন, আপনি একটা ফিজের কথা চিন্তা করেন, আপনি একটা কালারের কথা চিন্তা করেন হুইচ ইজ রেড, আপনি একটা সার্টেন টাইপ ফন্টের কথা চিন্তা করেন। সো বিভিন্ন ইমেজারি দিয়ে তার একটা পার্সোনালিটি তৈরি করা হয়। একইভাবে আপনি যখন লাক্স চিন্তা করছেন, সেটার সাথেও কিছু ইমেজারি চলে আসে যেটা দিয়ে আপনি একটা পার্সোনালিটি তৈরি করেন। আপনার হৃদয়ে, মানে ক্রেতার হৃদয়ে তার সম্পর্কে একটা ধারণা একটা তৈরি হয় এবং ধারণা থেকে তার একটা প্রেফারেন্স তৈরি হয়, আমি কিনবো কি কিনবো না, ট্রায়ালে যাব কি যাব না, একটা পছন্দ অপছন্দ তৈরি হয়, একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। আমি একটা সাধারণ প্রোডাক্ট তৈরি করে দিতে পারি, যে কোনো কমলা লেবু দেখতে কমলা লেবুই লাগবে, ঠিক আছে। যে মুহূর্তে ওই কমলা লেবুর গায়ে সানকিস্ট নামে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হলো, কমলা লেবুর দাম বেড়ে গেল। আমরা সবাই মিলে পানি কিনছিলাম 10 টাকা করে, 500 ml এর বোতল ছিল, এখন তো 15 টাকা হয়ে গেছে। সেই সময় 10 টাকা করে যখন ছিল, একটা মাত্র পানির বোতল 12 টাকায় বিক্রি হতো। কি নাম? ডানকান। সে তার ব্র্যান্ডটাকে সেভাবে এস্টাবলিশ করেছে। এখন এটাই হচ্ছে ব্র্যান্ড, যে আমার একটা অস্তিত্ব, যে অস্তিত্বটার সাথে অনেকগুলো ইমেজারি, অনেকগুলো অ্যাসোসিয়েশন, অনেকগুলো ভ্যালুস জড়িত আছে। কাস্টমার যিনি, তিনি পছন্দ করবেন তার সাথে মিলল কিনা, এটাই। জিশান ভাই, এখানে আমি চট করে একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটি হচ্ছে ইয়াং নাইটের ব্র্যান্ড ভ্যালু যদি আমরা বাড়াতে চাই, কয়েকটা টিপস বলেন তো। কারণ আপনাকে যেহেতু পেলাম, এই চান্সটা আমরা নিতে চাই। ইয়াং নাইটের ব্র্যান্ড ভ্যালু বলে না, আসলে যে কারো যদি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হয়, প্রথমে বুঝতে হবে ব্র্যান্ডটা কার জন্য তৈরি করা। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনাকে বুঝতে হবে, আমি বলি 3টা ভি নিয়ে চিন্তা করতে হয়। প্রথম ভিটা হচ্ছে ভ্যালুড কাস্টমার্স। সো প্রথমে কাস্টমারকে বুঝতে হবে, এবং এই কাস্টমারকে আমি এজ দিয়ে, ডেমোগ্রাফিক্স দিয়ে বোঝার দরকার নেই, আমি ইমোশন দিয়েও কিন্তু বুঝতে পারি। আমি উদাহরণ দেই যে ইয়াং নাইটস এর আমি নিশ্চিত এমনও দর্শক আছেন তার বয়স হয়তো 41 বছর, 42 বছর, কিন্তু তিনি হৃদয়ে ইয়াং, সেই জন্য হয়তো দেখছেন। আবার হয়তো অনেক খবরের দর্শক বয়স হচ্ছে 16 বছর বয়স। সুতরাং থাকবে ইয়াংনেসটা কোন জায়গায় আছে, এটা বোঝার একটা দরকার। দ্যাট ইজ নাম্বার 1, ভ্যালুড কাস্টমার। নাম্বার 2 হচ্ছে গিয়ে ভ্যালু প্রপোজিশন। আপনি এই কাস্টমারকে কি ভ্যালুটা সেল করবেন। আসলে কাস্টমারটাকে যখন বুঝতে পারবে, তখন বোঝা যাবে যে এই কাস্টমারের নিড কি আছে। এখন আমরা যখন বুঝতে পারবো ইয়াং নাইটকে দিয়েই যদি বলি যে ইয়াং নাইটের জন্য কাস্টমার যারা, ভিউয়ার যারা,
সেই ভিউয়ারদের প্রোফাইলটা কি, তাদের চাওয়া পাওয়া কি, তাদের না পাওয়ার বেদনাটা কি, তাদের গ্যাপটা কোথায়, সেই গ্যাপটা পূরণের জন্য আমি একটা কি ভ্যালু দিতে পারি, সেই ভ্যালুটা যদি দিতে পারি, সেটা হতে পারে ক্যারিয়ার টিপস, সেটা হতে পারে আশার কথা শোনাতে চাই, সেটা হতে পারে এই দেশে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, সেই আশাটুকু আমাকে দেয়া হোক, সেই প্রেরণা আসুক, অনেক কিছু হতে পারে। অথবা হতে পারে নিছক এন্টারটেইনমেন্ট, আমি আপনি বসে কিছু হাসি ঠাট্টা মস্করা করব। অথবা হতে পারে বিনোদন, যে ঠিক আছে এখানে গ্ল্যামারাস কোনো অভিনেত্রী আসবে যারা দেখতে আমাদের দুজনের থেকেই অনেক বেশি সুন্দরী, সেটা দেখেও চলতে পারে। অথবা সবকিছু মিলিয়েও আমরা করতে পারি। সবকিছু মিলিয়েও হতে পারে। আইডিয়াটা হচ্ছে ভ্যালু প্রপোজিশনটা কি হবে। আর 3 নম্বর ভ্যালুটা হচ্ছে অবভিয়াসলি ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক, যে আমি কোন নেটওয়ার্কে ডেলিভারি করব। এখন ইয়াং নাইটস এর জন্য সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে দ্য টেলিভিশন ইটসেলফ, কিন্তু আমার কাছে মনে হয় হয়তো ইয়াং নাইটস আরো চিন্তা করে দেখতে পারে আর কোনো ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক আছে কিনা। উদাহরণ দেই, ফেসবুকে কি ইয়াং নাইটস এর কোনো গ্রুপ তৈরি করা আছে যেখানে আলোচনা হতে পারে? পারে তো। ইয়াং নাইটস নিয়ে কি প্রতি 3 মাসে একটা ইয়াং নাইটস এর কিছু উইনিং দর্শককে নিয়ে একটা ছোট গেট টুগেদার করা যায়, যেখানে দর্শকদের এবং শ্রোতাদের একটা ইন্টারাকশন হবে, তাদের কিছু আইডিয়া শেয়ার হবে, এবং সেখানে হয়তো ইয়াং নাইটস থেকে তাদের চোজেন কোনো একজন, এক বা একাধিক সেলিব্রিটি বা একাধিক লোক গিয়ে তাদের সাথে কিছু 1-to-1 আরো কিছু শেয়ার করলো। কারণ এখানে তো আমরা 40 মিনিটের বাধায় পড়ে আছি, ওখানে হয়তো আর একটু খুলে বলা যাবে। অনেক ভাবে কিন্তু ভ্যালুটাকে ডেলিভার করা যায়। এই 3টা ভি দিয়ে হয়তো আমি ব্র্যান্ডটাকে দাঁড়া করতে পারি। আর একটা ভ্যালু আমাদের করতে হবে, আমাদের দর্শক ফোনে অপেক্ষা করছেন, তার সঙ্গে কথা বলি। তার আগে বলে নেই থ্যাঙ্কস ফর দি টিপ। প্রিয় দর্শক, আপনার নাম এবং প্রশ্নটি। হ্যালো, জি বলুন। হাই। হাই। ইয়াং নাইট, ইয়াং নাইট, ইয়াং নাইটের দুই ইয়াং জিনিয়াসকে প্রশ্ন করছি যে প্রথমে আপনি যার আজকে অতিথি আমাদের সুন্দর সুন্দর কথা বলছেন, তাকে প্রথমে আগে ধন্যবাদ জানাচ্ছি এবং তার কথা থেকে অনেক উৎসাহ পাচ্ছি। ধন্যবাদ। আর হ্যাঁ, আমি নিজে উৎসাহ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তো উৎসাহ ফোনই করে ফেলেছি। আচ্ছা, যাই হোক, ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি ব্যাংক এশিয়াতে আছেন বলেছেন একটু আগে। আমি ব্র্যাক ব্যাংকে আছি। ও, এখন ব্র্যাক ব্যাংকে আছেন। আমি জীবন শুরুই করেছি, মানে আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরুই হচ্ছে ব্র্যাক ব্যাংক, এবং আমি ব্র্যাক ব্যাংকেই আছি। ও আচ্ছা, ব্র্যাক ব্যাংক মানে ওই যে আমাদের এই যে কাতার থেকে পুরস্কার নেওয়া সেই মহারথীর ব্যাংকে আছেন আপনি? জি হ্যাঁ? জি জি। হ্যাঁ, বুঝতে পারছি। ওনাকে আপনার প্রশ্নটি বলবেন দর্শক? জি, প্রশ্নটি বলবেন, কারণ আরো অনেক দর্শক আমাদের ফোনে অপেক্ষা করছেন। সরি, সময় নষ্ট করার জন্য। আমার নাম হচ্ছে আশরাফ, আমি চিটাগাং থেকে প্রশ্নটা করছি। আমার প্রশ্ন হচ্ছে যে এখন নতুন করে যদি কেউ একজন আমরা ব্যবসা করতে চাই, হ্যাঁ, এই যে কথাগুলি বললেন খুলনায় যে কিভাবে শুরু করেছেন, তো ধরেন আমরা যদি এখন কোথা থেকে শুরু করব? আমি কি এখন সন্দ্বীপে যে শুরু করব, নাকি খুলনায় যে শুরু করব, না চিটাগাঙে যে শুরু করব? এখানে তো রোকস চৌধুরীরা দখল করে আছে, এখানে ব্র্যাক ব্যাংকের মালিকরা দখল করে আছে, এখানে বেক্সিমকো গ্রুপরা দখল করে আছে, এখানে সামিট গ্রুপরা দখল করে আছে। এখানে আপনিও দখল করবেন। আপনার প্রশ্নটা আমরা মোটামুটি বোধহয় জিসান ভাই ধরতে পেরেছি। কিভাবে শুরু করব? আমরা তো জিরোতে আছি। আচ্ছা, উনিও দখল করতে চান, একজন দর্শক তিনিও দখল করতে চান। আসলে নতুন ব্যবসা শুরুর জন্য প্রথম বোঝা দরকার যে আপনার ব্যবসাটায় অনুরাগ কতটুকু। আমি সবসময় বারবার বলছি, আপনি দেখুন আপনি কোন জিনিসটা ভালো বোঝেন। যে জিনিসটা আপনি ভালো বোঝেন সেখানে আপনি এক্সেল করবেন, সেটাই তো স্বাভাবিক। আপনি যদি অঙ্ক ভালো বোঝেন, অঙ্কে 100-তে 90-95 পাবেন। আপনি যদি বাংলা ভালো বোঝেন, তাহলে আপনি বাংলায় 70-75 বা 80ও পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি অঙ্ক ভালো বোঝেন না, তাহলে অঙ্ক পরীক্ষা দিতে যদি বসেন, স্বভাবতই আপনি অঙ্কে কম পাবেন, খুবই স্বাভাবিক। ব্যবসা যেটা আপনি ভালো বুঝেন সেটা দিয়ে শুরু করুন। আর সেটার জন্য নতুন জায়গায় গিয়ে কাজ করতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই। সামনে যে জায়গাটা আছে সেখান থেকে শুরু করলেই মনে হয় হবে। কোনো স্পেসিফিক ব্যবসা নিয়ে যদি আলাপ করতে চান, আমি নিশ্চিত যে ব্যবসার জন্য আপনার বন্ধু বান্ধব আছে, এক্সপিরিয়েন্স মানুষজন আছে যারা আপনাকে সহযোগিতা করবে। ব্যবসার ব্যাপারে আরেকটা কথা বলি, আমি নিজে চট্টগ্রাম এলাকার ছেলে, এবং চট্টগ্রাম এবং পুরান ঢাকা ইত্যাদি এলাকার ছেলেপেলেদের ভিতরে, তারপর ধরুন ঢাকার বিক্রমপুর, কিছু কিছু এলাকা আছে যেখানে কিন্তু ব্যবসা করার প্রপেন্সিটি বেশি। ব্যবসা করার জন্য একটা রিস্ক টেকিং প্রপেন্সিটি লাগে। এটা কিন্তু সাধারণ মধ্যবিত্তের ভেতর হয় না। আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং আমাদের মেরুদণ্ড কিন্তু অপেক্ষাকৃত দুর্বল থাকে। আমরা সারাটা জীবন একটা ফিক্সড ইনকাম
বেসড লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাই। মাসে এত টাকা না আসলে আমরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ি, আমরা আর সংসার চালাতে পারি না, জীবন চলে না আমাদের। ব্যবসা করতে গেলে কিন্তু কোনো সময় অনেক লাভ হবে, কোনো সময় অনেক লোকসান হবে। সুতরাং এখানে অনেক বড় একটা সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়। এই সাহসটা থাকা খুব দরকার। যদি সাহস থাকে আজকে না হোক কালকে গিয়ে লাগবেই। ব্যবসায় নেমে অসফল হয়েছেন, মানে তার নিজের প্যাশন ছিল এবং তিনি ব্যবসাটি বুঝতেন, জানতেন, সেখানে অসফল হয়েছেন, এরকম আমার অল্প জীবনে যত মানুষকে দেখেছি আমি দেখি নাই। এমনকি সে ব্যবসাটা গ্যারেজ থেকে শুরু করলেও অনেক আছে। আমি সাধারণ একটা উদাহরণ দিই। বিবিএ থেকে পাশ করা একজন ছেলে, আমাদের অপেক্ষাকৃত জুনিয়র একজন ছেলে, তার সাথে একদিন দেখা হলো, জিজ্ঞেস করলাম কোন কোম্পানিতে কাজ করছো, বললো ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়ে কই গেছো? বললো বাবার ওখানে ফেরত গেছি। বাবা কি করে? বললো তিনি নোয়াখালী এলাকাতে তাদের গ্রামের বাড়ি আছে, সেখানে সে মৎস্য চাষ করবে, মাছের পোনা উৎপাদন করবে, সেই জায়গাটা খুঁজে পেয়েছে। তার এক্সপার্টিসটা কি? সে বলছে আমার এক্সপার্টিসটা হচ্ছে যে বাবা তো মাছ চাষ করতে পারে, আর আমি পারি হচ্ছে বিবিএ থেকে শিখলাম কিভাবে রিপোর্ট বানাতে হয়, কিভাবে ফাইন্যান্সিয়াল প্রপোজাল বানাতে হয়। সুতরাং সে সেই জিনিসগুলো দিয়ে কিভাবে মার্কেটিং চ্যানেল ডেভেলপ করতে হয়, কিভাবে মধ্যস্বত্বভোগীকে কেটে কিভাবে ডিস্ট্রিবিউশনের চ্যানেলটা ঠিক করতে হয়, আমি এগুলো জানি। সুতরাং বাবা উৎপাদন খাত দেখছেন, আমি মার্কেটিং এবং আয়ের খাতটা দেখছি। তারা সেই ছেলে সত্যি সত্যি একটা প্রজেক্ট তৈরি করে লোকাল ব্যাংকের শাখায় দিয়েছে, লোকাল ব্যাংক তাকে ফাইন্যান্স করেছে, সেখান থেকে সে যা আয় করছে সেই মুহূর্তে তার ব্যাচের অন্যান্য ছাত্রছাত্রীরা, মানে তার অন্যান্য সহপাঠীরা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যত আয় করছে তার থেকে সে কোনো অংশে খারাপ করছে না। কিন্তু জিসান ভাই, মানে আমাদের শেষটা করতে হচ্ছে একটু খারাপ খবর দিয়ে, সেটি হচ্ছে যে আমাদের সময় একদম শেষ, কিন্তু ঝুলিতে আরো অসংখ্য জিনিস আমার জানার আছে, কিন্তু এবং আমাদের ফোনও আছে, সেটিও আমরা নিচ্ছি না। আমাদের অনুষ্ঠানটি একদম শেষ পর্যায়ে, ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে কিছু বলুন। আমি বলবো, একটা বড় জিনিস বলবো যে আজকের তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশকে ভালোবাসার জায়গাটা একটু খতিয়ে দেখতে হবে। আমি বাংলাদেশ বলে বলছি না, অন্য কোনো দিক থেকে বলছি না। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমি বিদেশে কাজ করেছি, আমি বাংলাদেশে কাজ করেছি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আসলে এই দেশ আপনাদেরকে চায়, এই দেশে আপনি এতটুকু করলে এত বড় রিটার্ন দিতে পারবেন। এই যে পরিবর্তন করার, মেকিং এ ডিফারেন্স, এইটার অনুভূতি যে কত বড় এটা আপনি বুঝবেন না। ওই অনেক বড় দেশে গিয়ে একটা ছোট কাজ করে থাকার চেয়ে এখানে ছোট কাজ করুন, অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারবেন, অনেক কিছু করার আছে এখানে। আমি আপনাদেরকে বলবো যে এইটা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে এই দেশে থাকুন। আমি সবসময় বলবো নিজের প্যাশনটাকে ফলো করুন and try to see whether you can make a difference, একটা নতুন কিছু করতে পারেন কিনা। যদি সেটা করতে পারেন, যে কাজে থাকুন, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, চাকরি যে কোম্পানি হোক, if you are there to make a difference, a positive difference, it will definitely add to your expertise and your success. জিসান ভাইয়ের কথা আমরা শুনলাম এবং আমি নিশ্চিত আপনারা তার কথা শুনে অসম্ভবভাবে সমৃদ্ধ হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে আমি খুবই সফল, অন্তত আজকের ইয়াং নাইট হোস্টিং করার ক্ষেত্রে। ভালো থাকবেন, শুভরাত্রি।